মেয়েটা বোবা বলে তাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে, যার কিনা আগেও একবার বিয়ে হয়েছিল। বাবা, এটা তুমি ঠিক করলে না, একদমই না। আমি থাকলে এই বিয়ে কখনো হতে দিতাম না। আচ্ছা, এই জন্যই বুঝি আমাকে বুদ্ধি করে বাড়ি থেকে বের করে দিলে? আমাদের 3 ভাইয়ের আদরের বোন সে। আচ্ছা, তার কপাল কি এত খারাপ যে তাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে তোমরা? বড় ভাই উসমান আর ছোট ভাই আশিক এখনো জানে এই সব সম্পর্কে? তুমি বুঝতে পারছো তারা জানলে কি বলবে? পুরো ঘর শান্ত, স্তব্ধ, নীরব হয়ে গেছে। বাইরে রাতের কালো অন্ধকার। জানালার মুখ করে দাঁড়িয়ে আছে জয়নাল শেখ। শীতল বাতাসে হালকা করে ঘরের পর্দাগুলো দুলছে। মেজ ছেলে কাফেলের কথায় মাথা ঘুরিয়ে তার দিকে এগিয়ে এসে বলল, তোমার বোন আগে থেকেই ওই ছেলেটাকে পছন্দ করত। আর যেসব কথা তুমি আজকে আমাকে বলছো, আমি বাবা হয়ে সেই একই কথাগুলো তাকে অনেক আগেই বলেছিলাম। সে শেষে আমাকে তার ইশারায় বুঝিয়েছে বিয়ে করলে এই ছেলেটিকেই করবে, নয়তো সে সারা জীবন বিয়ে করবে না। আমি বাবা হয়ে কি এই ছেলেটির সঙ্গে তাকে বিয়ে দিতাম? সে অনেক জোরাজুরি করছে, আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। তাকে আমি এও বলেছি যে তার থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিব। কাফেল বাবার মুখের দিকে তাকাতেই পারল না। ভীষণ রকমের একটা অস্বস্তি কাজ করে তার মধ্যে। এক অদ্ভুত রকমের খারাপ লাগা কাজ করে। কেন জানি তার বাবার মতন আর অসহায় মানুষ আর দুইটা নেই। কাফেল বাবার চোখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, বাবা, ছেলেটাকে বলেছো তো তাকে ঘরজামাই হয়ে এইখানেই থাকতে হবে? জয়নাল শেখ একটু চুপ করে থেকে বললেন, শোনো, সে কিছুদিন এই বাড়িতে থাকলেও ঘরজামাই হয়ে থাকতে পারবে না। তার ছোট বোন অসুস্থ, তাই সে ততদিন ঠিক না হওয়া পর্যন্ত কয়েকটা দিন এখানে থাকবে। তারপর দৌড়ুতিকে নিয়ে চলে যাবে কোথাও। কাফেল বাবাকে বলল, কিন্তু বাবা, আমরা আমাদের বোনকে আলাদাভাবে রাখতে চাই না। হুট করে এমন মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিলে, যার কোনো কাজ বা রোজগার নেই। আবার ছেলেটা আগের বউকে ডিভোর্স দিয়েছে। কী কারণে আগের বউকে ডিভোর্স দিয়েছিল তাও জানতে চাইলে না একবার? দৌড়ুতিকে আর ভেঙে পড়তে দিও না বাবা। আর কোনো বড় আঘাত সে মানতে পারবে না। আচ্ছা, এই বিয়েতে কি দুইজনের মত ছিল? প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই যেন জয়নাল শেখের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যেন কিছু একটাতেই আটকে গেলেন তিনি। মেজ ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচু স্বরে বললেন। তোমার মা অনেক আগে ডেকেছে কাফেল, তুমি নিচে যাও। কাফেল আর কিছু বলল না। বাবা যে খুব ক্লান্ত তা তার চেহারায় প্রকাশ পাচ্ছে, তাই সে প্রশ্ন করল না। মায়ের ঘরের দিকে পা বাড়ালো। লাল টুকটুকে শাড়ি পরে ঝলমলে বাসর ঘরে খাটের ওপর ফুলের মাঝে বসে আছে দৌরত্তি। মেয়েটার চেহারা থেকে এখনো বাচ্চামো মুখটা যায়নি। অনেক নার্ভাস সে। চারিদিকে তাকিয়ে একবার দেখে নিল। সে ঘরটা তার নিজের, তবুও বুকের মধ্যে কেন যেন লাজুক ভয় কাজ করছে। ধুকপুক করে হার্টবিট বাড়ছে। হয়তো নতুন ঘরের মালিকের আগমনের জন্য এমন দশা। তবে সে নতুন মালিককে কি করে স্বাগতম করবে? একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো কেউ। ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, সে ছেলে। আর ছেলেটার উস্কো খুস্কো চুল, আর তার চুল দিয়ে চুইয়ে পড়া পানি পড়ছে। হয়তো চোখে মুখে পানি ছিটিয়ে এসেছে ছেলেটা। হাইটে বেশ লম্বা চওড়া না হলেও দৌড়ত্বের সঙ্গে ভালোই যায়। খারাপ কেউ বলতে পারবে না। মুখে খোঁচা খোঁচা দাড়ি। একরকম বেপরোয়া ভাব আছে চেহারায় তার। ছেলেটা গলা খাকারে দিয়ে দৌরত্বের ঘুমটা তুলে পাশে বসে বলল। আমার কিছু কথা ছিল আগে। দৌরত্তি লাজুক হাসি দিয়ে ছেলেটার মুখের দিকে তাকালো। ছেলেটা দৌরত্তির দিকে তাকিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, তার মানে আমার পরিচয় হয়তো আপনার জানা। আমি তৌকির আহমেদ। আমার আপন বলতে শুধু আমার ছোট বোন আছে। সে ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই। ছোট বোনের বয়স 8 বছর। হয়তো আমার বোনও আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। আমার বোনের ক্যান্সার লাস্ট স্টেজে আছে। তার সুস্থতার জন্য আপনার বাবার কাছ থেকে অনেক টাকা ঋণ নেওয়া হয়েছে, তবে সেই টাকা আমি খুব শীঘ্রই ফিরিয়ে দেব। একটু থেমে আবার বলল, আচ্ছা শুনুন, সত্যিটা বলি আপনাকে। আমার মনে হয় বিয়ে যখন হয়েই গেছে, এসব লুকিয়ে আর লাভ নেই। আপনাকে আমার জীবনে জায়গা দিতে একটু সময় লাগবে। আমি বিয়েটা শুধু আমার বোনের কথা ভেবে করেছি। আমার বোনও হয়তো বাঁচবে কি বাঁচবে না তার গ্যারান্টি নেই। সব কিছু সামাল দিয়ে উঠতে আমার একটু সময় লাগবে। ঠিক ততদিন
আমরা আলাদা থেকে একে অপরকে বুঝবো। আসলে মেয়েদের উপর আর আমি ভরসা করতে পারি না, তাই একটু সময় দেবেন দয়া করে। আর হ্যাঁ, আপনার বাবার টাকা আমি খুব শীঘ্রই পরিশোধ করব। কথাগুলো বলেই তৌকির একটু দম ছাড়ল। দৌড়তি তৌকিরের মুখের দিকে তাকিয়ে হাতের ইশারায় তাকে বলল। আমার বাবা আপনাকে টাকার চাপ দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে? তৌকির দৌড়তে চোখের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, তবে আমার আপনাকে মেনে নিতে একটু সময় চাই। দৌড়তে আবার ইশারায় বলল। আপনি এই বিয়েতে রাজি ছিলেন না? তৌকির আবার হ্যাঁ সূচক জবাব দিল। দৌড়তি ইশারা করে বলল। আমি বোবা বলি ফায়দা তুলেন? চোখে মুখে ছিল বিরক্তি আর কান্নার ছাপ। তৌকির ইশারাটা বুঝে বলল, চোখ মুখ কঠিন করে। আরে, ফায়দার কথা বলছো? সেটা তোমার বাবা তুলেছে আমার। সে জানতো আমার দুর্বলতা কোথায়, সে ঠিক সেই জায়গায় হাত দিয়ে আমাকে রাজি করিয়েছে। শোনো মেয়ে, আমি আর কাউকে বিশ্বাস করি না। খুব তাড়াতাড়ি তোমার বাবার টাকা আমি দিয়ে দেব। তারপর তুমি ডিসাইড করবে যে তুমি কার কাছে থাকবে, না আমাকে ডিভোর্স দেবে। মেয়েদের তো আবার এইসব হাতের মোয়া করতেই পারো। এই কথাগুলো শুনে দৌরত্তির দুনিয়া থেকে উঠে যেতে মন চাইল। তাকে কি কেউ ভালোবাসতে পারে না? সবাই কেন করুণা করে তার ওপর? মা তো আগেই দূরে ঠেলে দিয়েছে। সে কি এতই সস্তা যে তাকে সবার করুণা নিয়ে বাঁচতে হবে? সে তো জানতো তৌকির নিজ ইচ্ছায় এই বিয়েতে রাজি হয়েছে। না, সে মানতে পারছে না। এসব তার ভেবে ভেতরটা বিশ্রীভাবে ব্যথা করছে। সে তো কঠিন কথাতেও কষ্টে এসবই অভ্যস্ত। তবুও আজ আরো একবার ভেঙে পড়ল যেন। আচ্ছা, এই ছেলেটা কি তাকে মেনে নেবে, নাকি তার বাবার টাকা পরিশোধ করার পর তাকে আবার ছেড়ে চলে যাবে? ভালোবাসা তো জোর করে হয় না। বাবা তাকে বলতে পারতো যে ছেলেটা তোমাকে বিয়ে করতে রাজি নয় দৌরত্তি, সে মেনে নিত। বাবা তার কাছে কেন মিথ্যা বলল? এত বড় মিথ্যা বলেছে যে ছেলেটা তাকে খুব পছন্দ করেছে, ছেলেটা খুব ভালোবাসে। মিথ্যা, সব মিথ্যা মনে হচ্ছে এখন তার কাছে। আজ সে খুব ভালো করেই বুঝতে পারছে টাকা দিয়েও সম্পর্ক কেনা যায়, তার সাথে অভিনয় করা ভালোবাসাও। দৌরত্তি তৌকিরের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে লালচে ভাব হয়ে আছে। বোঝা যাচ্ছে একটু কিছু হলেই হয়তো কেঁদে ফেলবে সে। খুব কষ্টে নিজের চোখের পানি লুকানোর চেষ্টা করছে। তৌকির দৌরত্তিকে বলল। যাও, ফ্রেশ হয়ে এসো। এই ভারী পোশাক ছেড়ে পাতলা সালোয়ার কামিজ পরে এসো। দুইজন মিলে নামাজ পড়ে নেই একসঙ্গে। বাদবাকি কথা পরে হবে। দৌড়তে চুপচাপ উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। তারপর দুজন মিলে নামাজ আদায় করে নিল একসঙ্গে। আর কিছু না বলে শুয়ে পড়ল। এর মধ্যে কিছুটা দূরত্ব মেইনটেইন করা হয়েছে। মাঝে একটা কোলবালিশ রাখা হয়েছে। রাতে আর তেমন দুজনের মাঝে কথা বলা বা কিছুই হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আর তৌকিরকে দেখতে পায়নি দৌড়তি। চোখের পাতা মেলতেই দেখলো বিছানা শূন্য হয়ে আছে। সে ছাড়া আর ঘরে কেউই নেই। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসে সে। সবাই নাস্তা করে চলে গেছে। সবাই বলতে এই বাড়িতে আর কেউ কারোর জন্য অপেক্ষা করে না, কখনো একসঙ্গে খাবারও খায় না। দৌড়তে রুটিতে জ্যাম জেলি ভরাতে ভরাতে খেতে থাকে। একটু পর দৌরত্বের বাবা জয়নাল শেখ নিচে নেমে আসেন। দৌরত্তি তার বাবার দিকে ফিরেও তাকায়নি। নিজ মনে খাবার খেতে থাকে সে। মেয়ের এমন ব্যবহারের মানে খুব ভালো করেই বুঝতে পারলেন জয়নাল শেখ। তাই আস্তে করে মেয়ের পাশে বসে তার মাথায় আলতো করে হাত দিলেন তিনি। হয়তো ভালোবাসা, স্নেহ, ভরসার খাতিরে। বাবা জয়নাল শেখ দৌরত্বের মাথায় হাত দিতেই দৌরত্তি তা এক ঝটকায় দূরে সরিয়ে দেয়। খুব রাগে অভিমানে বাবার চেহারার দিকে সে ফিরতেও চায় না। রাগের কারণ অবশ্য জানা জয়নাল শেখের। জয়নাল শেখ মেয়েকে বলল। আমাকে মাফ করো মা, আমি মিথ্যা বলছি। তবে ছেলেটা তো অন্য কাউকে আর ভালোবাসে না, তোমাকে সে একদিন মেনে নেবেই। দৌরত্তি এবার তার বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ইশারায় বলল। টাকা দিয়ে ভালোবাসা কিনে দিলে তুমি আমায়? যে ভালোবাসা কখনো মন থেকেই হবে না। আমি বুঝে গেছি আমার মতো বাক প্রতিবন্ধীকে কেউ মন থেকে ভালোবাসবে না। জয়নাল শেখের কলিজা যেন ফেটে চৌচির হওয়ার দশা। আসলেই কি জবাব দেবে সে? সত্যিই তো, ছেলেটাকে মেন্টাল টর্চার করে বিয়েতে রাজি করিয়েছে। সে তো এই বিয়েতে রাজিই ছিল না। এর থেকে তারা নয় দুজন দূরেই থাকতো। সে হয়তো আরো মেয়ের কষ্ট বাড়িয়ে দিল। জয়নাল শেখ মেয়ের কথায় জবাব দিতে পারলেন না কোনো।
শুধু এক নাগাড়ে মাপ চাইলেন, তবে ভরসা দিলেন। একদিন সবকিছু ঠিক হবে। দৌড়ুতি আর তুমি হবে সবার থেকে বেশি সুখী আমার মা। কিন্তু দৌড়তি মানল না। খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। কান্না লুকিয়ে একটু পর দৌড়তিকে তার মা ঘুরে একবার দেখে নিয়ে বলল। এভাবে দৌড়ে গেল কেন ও, জয়নাল? দৌড়তির ঘরে যাবে ঠিক সে সময় দৌড়তির মা আলফা খানম নেমে আসলেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন তিনি। খুব মডার্নও বলা যাবে না। মহিলা হয়ে আলফা খানম পুরো শেখ পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। সেই থেকে অফিস সামলাতে সামলাতে সন্তান ও সংসার মাথা থেকে নামিয়ে দেন তিনি। জয়নাল শেখ বাইরে সামলে এসে আবার তার আদরের মেয়ে দৌড়তিকে সামলাতেন। জয়নাল শেখের 2 ছেলে ও 2 ছেলের বউ কানাডায় থাকেন। মেজ ছেলে কাফেল আর ছোট মেয়ে দৌড়তি বাড়িতেই থাকেন। বাড়ির বেশিরভাগ সদস্য কানাডায় অবস্থান করেন। দৌড়তির বোবা হওয়ার পেছনে বেশ কারণ আছে। আলফা খানম 3 সন্তান জন্ম দেওয়ার পর নিজের ক্যারিয়ার অর্থাৎ ব্যবসা ও অফিসে মনোযোগী হয়ে পড়েন। তার বেশ কিছু মাস পর জানতে পারেন তিনি আবার প্রেগনেন্ট। কিন্তু তিনি এই বাচ্চাটা আর নিতে চাইছিলেন না। তাই অনেক অ্যাবর্শন পিল খাওয়ার পরেও দৌড়তিকে ফেলতে পারেননি তিনি। আল্লাহ যাকে পৃথিবীর আলো দেখাবেন, তাকে কেউ আটকাতে পারে পৃথিবীতে আসতে? সেই সব কাজে আরো ঝগড়া, আরো অশান্তি সৃষ্টি হয় জয়নাল শেখ ও আলফা খানমের মধ্যেই। কোনো কিছুতেই কিছু হয় না। অবশেষে পৃথিবীর মুখ দেখে দৌড়তি। তবে অতিরিক্ত বাচ্চা ফেলে দেওয়ার পিল খাওয়াই দৌড়তির মধ্যে একটা কমতি নিয়ে জন্মায়। আর সেটা হলো, সে কখনো কথা বলতে পারবে না। তবে তার দৃষ্টি খুব শক্তপোক্ত। একবার যা দেখে তা আর দ্বিতীয়বার দেখতে হয় না। খুব ভালো করে মনে থাকে তার। আর আলফা খানমের 4 নম্বর বাচ্চার প্রতি তেমন টান নেই বললেই চলে। জয়নাল শেখ বাবা হয়ে মায়ের দায়িত্ব পালন করে গেছে দৌড়ত্বের জন্য। আলফা খানমের কথায় কোনো জবাব দেয় না জয়নাল শেখ। সেও মুখ বন্ধ করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলফা খানম বেশ বিরক্ত হলেন বাপ মেয়ের এমন আচরণে। তাই নিজেও আর কোনো কিছু না বলে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। ঘরে ঢুকেই বন্দি খাঁচার ভেতরে সেই টিয়া পাখির দিকে তাকিয়ে রইল দৌড়তি। বাবা জয়নাল শেখ একসময় বলেছিল পাখিটাকে বন্দি করে রেখো না, উড়িয়ে দাও। দৌড়তি তখন ইশারায় বুঝিয়েছিল সেও তো একটা বন্দি পাখি, সে কখন মন খুলে উড়াল দেবে। আর ইশারায় বলেছিল যেদিন তার নিজের মনে হবে যে সে মন খুলে হাসতে পারছে, নিজেকে মুক্ত পাখির মতন মনে হচ্ছে, ঠিক সেই দিনই এই পাখিটাকে নিজ হাতে মুক্ত করে দেবে সে। টিয়া পাখির একটা নামও দিয়েছে দৌড়তি, আর তার নাম হলো ইতি। পাখিটা কথা বলে, মানুষের বলা শব্দগুলো নকল করে বলতে পারে। দৌড়ত্বের আবার কথা বলা পাখি বেশ পছন্দ তার। ইতির কাছে যেতেই ইতি ডেকে উঠল। দৌতি দৌতি, শোনো, চুপি কথা শোনো। দৌড়তি পাখির কাছাকাছি চলে গেল। বোবা মানুষেরাও মনে মনে কথা থাকে, তাদেরও কল্পনা থাকে, আর থাকে মনের শব্দ বুনন। চোখ দুইটা দিয়ে তাকিয়ে রইল মেয়ে পাখিটার দিকে আর মনে মনে বলল, আমি কেন তোর মতো একটু কথা বলতে পারি না ইতি? একটু কথা বলতে পারলে হয়তো সবাই মূল্য দিত আমায়। সারাদিন আর ঘর থেকে বের হলো না দৌড়তি। চুপচাপ নিজের ঘরে বসে জানালা দিয়ে বাইরে থাকা রঙ্গনা ফুল গাছটা দেখতে লাগলো সে। এই করে পুরোটা দিন শেষ। রাত নেমে আসলো। রাতে খাবার জন্য বাড়ির সবাই দরজায় এসে ডাকলেও মেয়েটা দরজা খুলল না। গভীর রাতে না খেয়ে শুয়েছিল সে। না খেয়ে ঘুমিয়ে পড়ল দৌড়তি। মেয়েটা নিজেকে ছোট থেকেই একা রাখতে থাকে। যখনই মন খারাপ হয় নিজেকে ঘর বন্দি করে ফেলে সে। সারাদিন কেটে যাবার পর ঠিক রাত 12টার দিকে গম্ভীর কণ্ঠে কেউ একজন ডাক দিল। এই যে দৌড়তি, দরজাটা খুলুন। দৌড়তি এক রাতের মধ্যে চেনা হয়ে গেছে কণ্ঠটা কার। দরজা খুলতেই টৌকির ঘরে প্রবেশ করল। হাতে কিছু একটা ছিল প্যাকেটের মতো। তা খাটে রেখে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল সে। ওয়াশরুম থেকে ফিরে দেখল দৌড়তি প্যাকেট খুলে ফেলেছে তাকে না বলে। প্লেটে ঢেলে প্যাকেটে রাখা সাদা ভাত ও মাছের ঝোল ঢেলে খাচ্ছে সে। এই ব্যাপারটা দেখে তৌকির একটু অবাক হলো। এ কেমন মেয়ে, না বলেই তার খাবারের প্যাকেট খুলে খাচ্ছে। সারাদিন রেস্টুরেন্টে কাজ করে ছোট বোনের জন্য দৌড়াদৌড়ি করে খাওয়ার সময় পায়নি দেখে নিজের জন্য খাবারটুকু নিয়ে এসেছিল সে। ক্ষুধায় পেটের মধ্যে কি যেন গুঁতো মারছে তাকে। না খেয়ে সে একদম থাকতে পারে না। আজ কি করে সারাদিন না খেয়েছিল, ভেবেছিল গোসল করে সেই খাবারটুকু খাবে সে। তার উপর একটু ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেও দেখল না, মেয়েটার যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা। ভারী অদ্ভুত। একবার তাকে শুধাতে পারত
খাবারটা কার জন্য আনা হয়েছে। তৌকির এক হাতের আঙুল দিয়ে নাকের ডগা চুলকাতে চুলকাতে দৌরত্বের সামনে দাঁড়িয়ে বলল, এটা আমার খাবার। সারাদিন কিছু খাওয়া হয়নি আমার। আমি খাওয়ার জন্য এনেছিলাম। আপনি কি এখনো খাবার খাননি? দৌরত্বী কথাটা শুনে একটু লজ্জা পেল। পাওয়ারই কত কথা, না বলে কারো জিনিস নিয়ে ফেলেছে। আবার গ্রাসে গ্রাসে খাচ্ছেও সে। প্লেটে আর মাত্র 2 লোকমার মতন ভাত অবশিষ্ট রয়েছে। কি বলা উচিত বুঝে উঠতে পারছে না সে। ইশারায় বলল, খাবার খাইনি, তবে কাল রাতে তুমি আর এখন আপনি করে কেন বলছেন? তৌকির দৌরত্বের থেকে চোখ সরিয়ে বলল, অতিরিক্ত কিছুই আমার পছন্দ না। না পছন্দ অতিরিক্ত কথা বলা মানুষ। দৌরত্বী তখন ইশারায় বুঝিয়ে দিল, কিন্তু সে তো কথা বলতেই পারে না। দুজনের মধ্যে আবার একটু চোখাচোখি হলো। দৌরত্বী আবারও ইশারায় বোঝালো, সে কি এই বাকি খাবারটুকু খাবে। বাবার সঙ্গে রাগ করে সে আজ পুরো দিন কিছুই খায়নি। তার খাবারটুকু সে খেয়ে ফেলেছে। সে ভেবেছিল তার জন্য হয়তো খাবার আনা হয়েছে। সে ভুল ছিল, একটু বেশি আশা করে ফেলেছে সে। তৌকির আর কিছুই বলল না। হাত ধুয়ে প্লেটে রাখা বাকি 2 লোকমা ভাত খাবার খেয়ে শুয়ে পড়ল তৌকির, আর নিজের জায়গায় নিজের বিছানার একপাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। দৌরত্বী তখনও কিন্তু নিজের হাত ধোয়নি। এটো হাতে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইল সে। একবার তৌকিরকে দেখেও নিল। আগের তৌকির আর এখনকার তৌকিরের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। সে যেন নিজের আলাদা একটা জগৎ তৈরি করে ফেলেছে। সেই জগতে তাদের মধ্যে মেয়েদের কোনো জায়গা নেই। তবে দৌরত্বী হালকা করে একটা হাসি দেয় তার দিকে তাকিয়ে। সে হয়তো তার জায়গা খুঁজে নেবে ওই জগতে, যা তৌকির মনে মনে কল্পনা করে রেখেছে। একটা সময় তৌকির খুব হাসিখুশি মানুষ ছিল। তৌকিরের সঙ্গে তার প্রথম দেখা ওই রেস্টুরেন্টে, যেখানে সে খাবার সার্ভ করে। এবং একদিন গিয়ে দৌরত্বী দেখে একটা মেয়ের সঙ্গে মৃদু হেসে কথা বলছিল। এটাই ছিল প্রথম দেখা। তৌকিরকে দেখার জন্য দৌরত্বী তারপর থেকে প্রতিদিন ওই রেস্টুরেন্টে একই কফি খেতে যেত। আর দৌরত্বী তা বইয়ের মধ্যে থেকে চোখ রেখে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। এই বিষয়টা বাবা জয়নাল শেখের চোখে পড়তে শুরু করলো। তারপর থেকে যেন একটু একটু করে দৌরত্বীর মনে হাসির খরা জন্ম নিল। অনেকদিন ধরেই রেস্টুরেন্টে যাওয়া আসা চলতো তার, তবে কখনো তাদের মধ্যে তেমন কথা হয়নি। একদিন দৌরত্বী জানতে পারে তৌকির বিবাহিত। তা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে আরও একবার বন্দি করে ফেলে 4 দেয়ালের মধ্যে। বাইরে যাওয়া আসা কমিয়ে দেয় সে। বেশ কিছুদিন যেতে না যেতেই দৌরত্বী আবার জানতে পারে নতুন খবর, এই যে তৌকির তার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিয়েছে এবং তার একটা ছোট্ট বোন আছে, আর সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। লুকিয়ে কিছু টাকা সে পাঠিয়েছিল তৌকিরের কাছে, নিজের পরিচয় গোপন করে। তবে তৌকির তা ফিরিয়ে দেয়। কেন দেয় তা তার জানা ছিল না। এরপর বাকি যা কিছু ঘটেছে তা তার কাছে ঘোলাটে। হুট করে একদিন বাবা জয়নাল শেখ দৌরত্বীকে ডেকে পাশে বসিয়ে বলল, তুমি কি ওই রেস্টুরেন্টের ছেলেটাকে ভালোবাসো? দৌরত্বী সেদিন বেশ লজ্জার সঙ্গে হ্যাঁ বলে। আবার বাবা কি ইশারায় বলেছিল, কিন্তু ছেলেটা তো তাকে ভালোবাসে না, তার বিষয়ে সে কিছুই জানে না। জয়নাল শেখ মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ছেলেটা তোমাকে বিয়ে করতে চায় দৌরতি। ছেলেটা তোমাকে পছন্দ করে। বাবার মিথ্যা সে এখন সহ্য করতে পারছে না। সব মনে হতেই ভেতরটা অশান্তি লাগছে তার। হাত ধুয়ে আগে সব ভাবনা থেকে বেরিয়ে তৌকিরের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল দৌরত্বী। বাবা মেয়ের মধ্যে বন্ধুত্ব খুব ভালো ছিল, কিন্তু হয়তোবা সব শেষ এখন। দৌরত্বী চোখ বন্ধ হতেই পেছন থেকে চোখ মেলে তাকালো তৌকির। আজকে সারাদিন তাকে রোদের মধ্যে ছোটাছুটি করতে হয়েছে। আগের থেকে ছোট বোনটার অসুস্থতা বেশি হয়ে গেছে। ডাক্তার বলেছে হাতে আর বেশি সময় নেই তার। আজকে ছোট বোন জেসমিনের বলা একটা কথা তার বারবার মনে হচ্ছিল। সে বলেছিল, ভাইয়া নতুনভাবে আমাকে দেখতে আসলো না, আমি সুস্থ হয়ে তার কাছে গিয়ে তাকে চমকে দেব। সে হয়তো জানেই না এই দুনিয়ার আলো তার জন্য বেশি দিনের জন্য নয়। তোকে ছোট বোনকে কিছুই বলতে পারেনি। বড় ঘরের মেয়ে কি আর তাকে দেখতে যাবে? এটা ভাবায় নেহাত বোকামি তার। সে জানে বউরা স্বামীর বোনকে কি নজরে দেখে। ছোট একটা বাচ্চা যদি জানতে পারত তার জন্য তার আগের ভাবি তার ভাইকে ছেড়ে চলে গেছে, মানতে পারত কি? তার জন্য প্রচুর টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে রোদের মধ্যে টই টই করে এদিক সেদিক ঘুরে বেড়ায়। এসব ভেবেই বা কি হবে? সব যে তার বৃথা চেষ্টা হয়ে গেছে। তার বোনটাই তো বাঁচবে না। আল্লাহকে পারতেন না তার হায়াত আর একটু বেশি করে দিতে?
চোখের কোণে জমে থাকা নোনতা পানি গড়িয়ে পড়ল নিচে। সে কখনো কোনো কিছু সহজ করে নিতে পারবে না হয়তো। তার সবকিছু যে এলোমেলো হয়ে গেছে। গোছানো জীবনটা তার জন্য নয়। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে আজকে দৌড়ত্তি। মুখে তার বেশ হাসি জন্মেছে আজ। নিজের হাতে রান্নাঘরে ঢুকে নাস্তা বানিয়েছে সে। সেই নাস্তাগুলো খাবার টেবিলে একে একে এনে সাজিয়ে রাখছে সে। আলফা বেগমও নিচে চলে আসে নাস্তা করতে। জয়নাল শেখের সঙ্গে কাফিল। সবাই আজকে একসঙ্গে বেরোচ্ছে, যার মানে কাফিল বোনকে আজকে আবার মন খুলে হাসতে দেখছে। কিন্তু বিষয়টা কি নিয়ে? কৌতূহলী হয়ে বোনের কাছে গেল আর কাফিল বলল, কি রান্না হচ্ছে ম্যাডাম? দৌড়তে কিছু না বলে কাফেলের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। হাসি দেওয়ার সঙ্গে তার দুই গালে টোল পড়ল। সে ইশারায় বলল, যাই রান্না করি না কেন তা কিন্তু এই বাড়ির কারোর জন্য না। পাশে দাঁড়িয়ে বাড়ির কাজের মেয়ে জামিয়া খালা বলল, আপা কি জানি রান্না করছে, এগুলো আপনারা খাবেন না। স্যার, সকালের নাস্তা আমরা যে আমাদের বাড়িতে খাই, ডিম ভাজি, সাদা চালের খিচুড়ি, সবার খাওয়ান। আপনারা খাইলে তো মোটা হয়ে যাবেন, তাই অল্প করে রাঁধছে, আমি শিখাইয়া দিতেছি। কাফিল চোখ মুখ কুচকে জিজ্ঞাসা করল, আমাদের জন্য নয়তো কার জন্য রান্না করা হয়েছে? দৌড়ত্তি হাতের আঙুল দিয়ে দেখিয়ে দিল তৌকিরকে। সে এই সময় তৌকির ঘর থেকে বেরিয়ে আসছিল। কাফেল বিরক্ত মুখে আর কিছু না বলে খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। দৌড়ত্তি দৌড়ে গিয়ে তৌকিরের হাত ধরে ইশারায় তাকে তার রান্না করা খাবার খেয়ে যেতে বলল। তৌকির জবাব না দিয়ে নীরবে দৌড়ত্তির হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে সময় দৌড়ত্তির চোখে পানি ছলছল করে উঠল। আরও একবার মন ভেঙে দিল সে। কিছু তো একটা বলতে পারত সে, এমন কেন করল? জয়নাল শেখ মেয়ের মুখোমুখি তাকিয়ে খাবার টেবিলে বসে খাবার দেখে লোভ সামলাতে না পেরে বলল, দৌড়তি, জামাই বাবাজি যখন খাইনি আমাকে দাও মা, আমি একটু খাই। অনেক মজা হয়েছে মনে হয় রান্না। দৌড়তি নিজের রাগ তৌকিরকে দেখাতে না পেরে বাবার মুখের সামনে থেকে সব খাবার উঠিয়ে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিল আর ইশারায় বলল, নিজের বউকে বলো রান্না করে খাওয়াবে। আলফা খানম দৌড়তির এমন আচরণ দেখে বলল, এই মেয়ে কি বাহিরের ছেলের জন্য পাগল হয়ে গেছে নাকি? বুঝলাম না, এটা কেমন আচরণ বাবার সঙ্গে তার? জয়নাল শেখ আলফা খানমের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমার মেয়ে পাগল না, তোর 14 গোষ্ঠী পাগল। সে স্বামীর সেবা করছে, আর তুই কি করছিস? স্বামীর সঙ্গে সুযোগ পেলেই ঝগড়া করিস। আলফা খানম জয়নাল শেখের দিকে তাকিয়ে রইল আর তেড়ে গেল বলতে, এটা কি ধরনের ভাষা জয়নাল? বস্তিদের বাড়িতে তুলে এনে দেখি তোমার ভাষাও বস্তিদের মতো হয়ে গেছে। আর মেয়েটাকে কি করে এই অভদ্র ছেলেটার সঙ্গেই ডুবিয়ে দিলে তুমি? ভুলে যাবে না, তুমি দৌড়ত্তি কিন্তু আমারও মেয়ে। আলফা খানম আমার মেয়ে বলল। তখন যেন আরো রাগ উঠে গেল জয়নাল শেখের মাথায়। কি করে সে বলতে পারল যে দৌড়ত্তি তার মেয়ে? আজ পর্যন্ত তো তার ভালো মন্দের দেখভাল সে কখনোই করেনি। শুধু দৌড়ত্তি না, বাকি আর 3 সন্তানেরও তার এমন অবহেলার শিকার হয়েছে। জয়নাল শেখ একসময় আলফা বেগমকে খুব ভালোবাসতেন। তখন তার এমন আচরণ চোখে পড়তো না, নিজের কাছেও ব্যস্ত মনে হতে থাকে। সে সব দেখে জয়নাল শেখ পুরুষ মানুষ হয়েও মহিলাদের মতন বাচ্চাদের আগলে রাখতেন। আস্তে আস্তে যেন এই ধরনের আচরণ বাড়তে শুরু করলো। টাকা পয়সার সুখ পেলেও বাড়িতে যেন শান্তি নামক অসুখ উঠে গেছে। এখন স্বামী স্ত্রী তারা বলা যায় সমাজের চোখে টিকে থাকা এক মিথ্যা সম্পর্ক তাদের। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তারা এই সম্পর্ক রাখছে, নয়তো কবেই সব শেষ হয়ে যেত। জয়নাল শেখ রক্তিম চোখে আলফা খানমের দিকে তাকিয়ে রইল। তা দেখে আলফা খানম আর কিছু না বলে উঠে নিজের কাজের উদ্দেশ্যে চলে গেলেন। বাড়ির কাজের মেয়েটা জয়নাল শেখের কাছে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, বাবু মশাই, পাতিলে পান্তা ভাত রাখছি, খাইবেন? আনবো? দৌড়তি মনির রান্না দেখিয়ে রান্না করতে ভুলে গেছি গা, আনবো ভাত? জয়নাল শেখ আরো রেগে চেঁচিয়ে উঠে বলল, জামিয়া, সরে যা বলছি। বাপুরে বাপুরে, খারাপ কি কইলাম? মনে মনে বিড়বিড় করে আরো বলল, ঘরের বইয়ের ওপর কথা কইতে পারে না, আমার লগে চেঁচামেচি করে। মায়াডার বিয়ে দেই খালি, এই বাসায় আমি আর কাম করতে কখনো আমু না, পা ধুলে আমু না। পিক পিক করে আওয়াজ হচ্ছে। বেড়ে মেয়েটা, তার শরীরে স্লাইন চলছে, হাতে ক্যানেলা লাগানো, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মেয়েটার। পাশেই তসবি হাতে এক যুবক নামাজ পড়ছেন। জায়নামাজ ছড়িয়ে রেখে মেয়েটার কপালে দোয়া পড়ে ফু দিয়ে বলল,
এই যে ছোট বোন জেসমিন, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমার নতুন ভাবিকে দেখতে যেতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি ভালো করে দিবেন। কথা বলা শেষ হতেই কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো। সজীব, মাফ কর, আজ একটু বেশি দেরি হয়ে গেছে। কি আর বলবো বল, আজ রেস্টুরেন্টে অনেক কাজ ছিল, ওরা তাড়াতাড়ি আসতে দিল না আমায়। ঠিক তখনই কথার আওয়াজ শুনে পেছনে ফিরে সজীব তৌকিরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আল্লাহ, এসব কি বলছিস? আমরা না বন্ধু? আর জেসমিন তো আমারও বোন হয়, তাই না? যদিও আমারও কাজ আছে, তাই বলে এমন বলবি? তা তোরা আগে না আমার কাজ আগে বলতো? তৌকির সজীবের কাছে গেল আর জেসমিনের দিকে একটু তাকালো। জেসমিন তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। সজীবও তখন তার কাছে গিয়ে দোয়া পড়ে তৌকিরের মাথায় ফু দিল। তৌকির তখন বলল, আজ একটু বেশি জেসমিনের চেহারা ফ্যাকাশে লাগছে। ডাক্তার কি এসেছিল? সজীব তৌকিরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, দেখে গেছে। আর তুই জানিসই তো, আর নতুন কিছু ডাক্তারদের মুখে শুনতে পারবি না। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই ওর সাথে কথা বলে আয়, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। বলেই সজীব বাইরে চলে গেল। তৌকির জেসমিনের পাশে গিয়ে বসল, তার দুই হাত ধরে কপালে আরেক হাত দিয়ে বুলিয়ে দিল। জেসমিনের ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ভাই, তুমি বলেছিলে আমি ভালো হয়ে ভাবিকে দেখতে পাবো, কিন্তু এখন মনে হচ্ছে আমি যেতে পারবো না। আমি চাই ভাবিকে দেখতে, তাকে আমার কাছে আসতে বলো, আমি দেখা করব। রাতে আমার অনেক শরীর যন্ত্রণা করে ভাই, মাথা ব্যথা করে, কিছু একটা আমাকে ডাকতে আসে বারবার। আমি তাকে ফিরিয়ে দেই। স্বপ্নে দেখি আমি সাদা রঙের একটা জামা পরে প্রচণ্ড হাওয়ার মাঝে মিলিয়ে যাচ্ছি। তুমি কাঁদছো, তোমার চোখে পানি। আমি হাত দিয়ে তোমার গাল স্পর্শ করতেই মা বাবা এসে আমাকে নিয়ে যাচ্ছে। আমি তোমাকে ছেড়ে যাব না ভাই, মা বাবার সাথে গেলে তো তুমি একা হয়ে যাবে। তৌকির জেসমিনের কথার কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। কণ্ঠনালীতে কথারা ব্যথা দিচ্ছে, প্রতিটা শব্দ গলায় কাটার মতন বেচ্ছে। তৌকির তখন চোখ নিচু করে বলল, কাল তোমার ভাবি আসবে তোমাকে দেখতে। আর হ্যাঁ, কখনো এমন কথা বলবে না। এতটুকু মেয়ের মুখে এমন কথা মানায় না। কিছু হবে না তোমার। বলেই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, সে বেরিয়ে গেল। বাইরে সজীব দাঁড়িয়েছিল। দুজনের চোখাচোখি হতেই তারা একসাথে হাঁটতে শুরু করলো। সজীব সময় নিয়ে বলল, কিরে, মন খারাপ করে আছিস কেন? আজকে কি আবার ভাবিকে দেখতে চেয়েছিল জেসমিন? হুম। তাহলে নিয়ে আসছিস না কেন একবার দেখা করাতে? শোন, বিয়ে যখন করেছিস তাকে স্ত্রীর মর্যাদা দে, দূরে সরিয়ে রাখিস না। তুই সব জানার পরেও বলছিস? তুই তো জানিস আমার সাথে কি কি ঘটেছে। এত বড় ঘরের মেয়ে কি আমার মতো ছেলের সঙ্গে মিশতে পারবে? আমি তো তার নখেরও যোগ্য না। আমি তাকে হয়তো আমার জীবনে স্থান দিতে পারবো না। আবার আমি ভয় করছি এই স্ত্রী না আবার অস্ত্র হয়ে আমার শরীর ভেদ করে দেয়। আমি আর বউ, অর্ধাঙ্গিনী, এই সব কিছুতে বিশ্বাস করতে পারি না। আচ্ছা, তুই মেয়েটাকে কতদিন ধরে চিনিস? হতে তো পারে মেয়েটা যেমন ভাবছিস তেমন না। আর বিয়ের পর তুই তাকে কত সময় দিয়েছিস? দেখ, সব মেয়ে একরকম না। যদি সব মেয়ে খারাপ হতো তাহলে আমরা কখনো ভালো মা বোন পেতাম না, ভালো স্ত্রীও না। তুই ভাব, তোর ভাবি কেমন, মানে আমার স্ত্রী, সে তো কখনো এমন করেনি। কখনো কারো নফসে সমস্যা থাকে, সবাই খারাপ না, আবার সবাই ভালো না। তুই কখনো কারো কাছে সমান হতে পারবি না। তাই বলছি, মেয়েটাকে একটু সময় দিয়ে দেখ। তৌকির আর কিছু না বলে দুজন মিলে বাইরে চলে গেল। কাফেল হাসি মুখে দৌরত্তির ঘরে ঢুকে দেখল দৌরত্তি ইতিকে খাঁচার মধ্যে খাবার দিচ্ছে। খাবার দিয়ে পেছন ফিরতে এসে কাফেলের দিকে তাকিয়ে ইশারায় বলল, সে এখানে কেন এসেছে। কাফেল হেসে বলল, চল আজ দুইজন মিলে মুভি দেখি। দৌরত্তি ইশারায় বলল। রাত অনেক হয়েছে, এই সময় না। কাফেল আবার হেসে দিয়ে বলল, এই সময়ই তো বেশি মজা। মনে আছে ছোটবেলার কথা, 4 ভাই বোন মিলে ভূতের মুভি দেখতাম। তুই কত ভয় পেতি, চোখ বন্ধ করে আবার আঙ্গুলের ফাঁক দিয়ে সব দেখতিস। শেষ পর্যন্ত কি হয় তার অপেক্ষায়। দৌরত্তি মৃদু হেসে ইশারায় বলল, হঠাৎ এই শখ জাগলো কেন? কারো প্রেমে পড়লি নাকি? আগে তো বোনের কথা এত মনে পড়তো না। দৌরত্তি কাফেলের এমন আচরণের মানে বুঝতো। সে খুব খুশি হলে টুপ করে দৌরতের কাছে এসে এই আবদারটুকু করত সে। আজও ব্যতিক্রম নয়। কাফেল দৌরত্তির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধরে নে তেমন কিছু।
এখন নিচে চল। বলেই দৌরত্বের হাত টেনে নিয়ে চলে গেল। পুরো ড্রয়িং রুম অন্ধকার রেখে দুই ভাই বোন মিলে মুভি দেখা শুরু করেছে। দুইজনের চোখ টিভির পর্দায়। এই তো শুরুর দিকে মুভিটা মাত্র। কাফিল সোফার উপর বসে আছে আর দৌরত্বে নিচে। কাজের মেয়ে জামিয়া এসে এক বাটি পপকর্ন দিয়ে চলে গেছে, আর তার সাথে ফলের জুস। জামিয়া খালা ঘর থেকে যাওয়ার পথে অবশ্য বিড়বিড় করে বলেও গেলেন, মা গো মা, এমন করে কেউ ঘর অন্ধকার করে ভূতের সিনেমা দেখে? আমার তো ঘর অন্ধকার দেখলেই ভয় করতেছে। অনেক সময় পার হয়েছে দেখে দৌরত্তি কাফেলের প্যান্ট ধরে একটা টান মারে। কাফেল দাঁত কেলিয়ে দৌরত্বের দিকে তাকিয়ে বলে, দেখ দেখ, এইবার বেশ মজা পাবি মুভি দেখে। দৌরত্তি আরও একবার টান মারল। তা দেখে কাফেল আবার বলল। টানা হেঁচড়া করিস কেন? দৌরত্তি ইশারা করে বলতে লাগলো যে, মেয়েটা কে যার জন্য সে এত খুশি? কাফেল দৌরত্বের কাছে সুরত করে নেমে তার পাশে বসে তার হাত ধরে বলল, আমার একটা সাহায্য কর। বাবাকে বলে আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দে। আমি বাইরে যেতে চাই এবং ওইখানে গিয়ে তাকে বিয়ে করে সেটেল হব। আসলে মেয়েটা ওর ফ্যামিলির সঙ্গে কানাডায় থাকে, আর তুই তো জানিস বাবা আমাকে কখনো সেখানে যেতে দিবে না। হাজারখানেক কথা শোনাবে, বলবে আমার মাথা গরম, আমি ছোট, আমার রক্ত গরম, আমি এসবের যোগ্য না। আসলে তুই বুঝতে পারছিস দৌরতি আমি কি বলতে চাইছি? আমি চাই তুই বাবাকে বলবি আমি কাজের জন্য যাব দেশের বাইরে, নইলে সে যেতে দিবে না। কথাগুলো বলেই কাফেল টিভির দিকে আবার ঘুরে তাকিয়ে রইল। দৌরত্তি কাফেলের দিকে ইশারা করে বলল। তুই বলছিস আমি বাবাকে মিথ্যে কথা বলবো? আবার কি যেন ভেবে দৌরত্তি কাফেলের কাঁধে মাথা রেখে ইশারায় বুঝিয়ে দিল, বাড়ি থেকে সেও বাকি ভাইদের মতন তাকে কি একা রেখে চলে যাবে? অন্ততপক্ষে এটা বলুক যে মেয়েটা কে ছিল। বেশ মনমরা হয়ে কথাগুলো বলল সে। কাফেল তখন বলল, বিয়ে করলেই তো জানতে পারবি। তবে তুই যেন নিজেকে একা মনে না করিস। তোর সঙ্গে তোর 3 ভাই আছে তোর দেখভাল করার জন্য। তুই কিন্তু এই বাড়ির রাজকন্যা। কেউ যদি তোকে ধোকা দেয় তাহলে কিন্তু আমরা 3 ভাই তাকে তার অবস্থান বুঝিয়ে দেব। এটা তুই মাথায় রাখিস। আর হ্যাঁ, তুই একটু বাবাকে বলিস, বাবা তোর কথা খুব মানে। দৌরতি খুব ভালো করে বুঝতে পারল কাকে এই কথাগুলো বলা হচ্ছে। দুই ভাই বোন আর কিছু না বলেই টিভির দিকে চোখ রাখল। একটু পর দরজা খোলার আওয়াজ পেতেই দুজন মিলে দরজার দিকে তাকিয়ে রইল। কেউ একজন আস্তে আস্তে হেঁটে আসছে। তা দেখে দৌরত্তি কাফেলের শার্ট খামচে ধরল। কাফেলেরও কপালে ভয়ে ঘাম জমে গেছে। টিভিতে ভূতের মুভি আর দরজায় জলজ্যান্ত ভূত। বাপরে, ভয় করবে না? একটু পর কেউ বলল। আমি কি ভিতরে আসতে পারি? পরক্ষণে গলার স্বর চিনে ফেলল দৌরত্তি। এটা আর কেউই নয়, তৌকির আহমেদ, তার বিবাহিত ভূত। ঘরের লাইট জ্বালানো হলো সাথে সাথে। তৌকির দৌরত্তি ও কাফেলের কাছে আসলো আর তাদের অবাক করে দিয়ে নাক চুলকিয়ে বলল। আমিও কি তোমাদের সঙ্গে বসে মুভি দেখতে পারি? দৌরত্তি কাফেলের মুখের দিকে তাকিয়ে রইল। কাফেল দৌরতির দিকে তাকিয়ে বলল। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। তোমরা দেখো আমি আসি। কাফেল কিছুটা ইগোর সঙ্গে চোখ বাঁকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো সে। তা অবশ্য তৌকির চোখ এড়াতে পারল না। দৌরত্তির হাত কাঁপছে। ভেতরে একটা আনন্দ ও খুশি সব কাজ করছে। দৌরত্তি ইশারা করে কাপা হাতে বলল। আপনি দূর থেকে এসেছেন, পোশাক পরিবর্তন করে আসুন। তৌকির তার কথা বুঝতে পেরে সেখানেই নিজের পরনের শার্ট খুলে রেখে দিল সোফায়। আর দৌরত্তিকে বইয়ের মতন করেই হুকুম দিয়ে বলল শার্টটা যেন ঘরে রেখে দেয়। দৌরত্তি লক্ষ্মী বইয়ের মতন মাথা নেড়ে সম্মতি দিল। তৌকিরের পরনে শুধু সাদা একটা গেঞ্জি আর প্যান্ট ছিল। দৌরত্তি তৌকিরকে সোফায় বসতে ইশারা করল। তারপর নিজে রান্নাঘরে গিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলো। জামিয়া খালা চা বানানোর সময় তার দিকে তাকিয়ে মুখে তাকিয়েছিল। বেশ লজ্জায় লাল হয়ে আছে মুখ। এটাও চোখে পড়ল। দৌড়তে যাবার পথে তাকিয়েছিল সে। চা এনে তৌকিরের সামনে রাখলো। তারপর এমন করে দাঁড়িয়ে থাকলো যেন এটা তার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। স্বামী অনুমতি দিলে সে বসে পড়বে। তৌকির তাকে চোখের ইশারা করে বসতে বলল। দৌড়তে কিছুটা দূরত্ব বজায় রেখে তৌকিরের পাশে বসল। তৌকির মুভির দিকে তাকিয়ে বলল। এই মুভিগুলো দেখে এত ভয় পাওয়ার কি আছে বুঝলাম না। গাঢ় মেকআপ, চোখে মুখে রং, তার সঙ্গে ভিন্ন রঙের কন্টাক্ট লেন্স, পোশাক কালো। দেখতে আজাইরা ভাব লাগলেও ভয়ের কিছু না। দৌড়তি তৌকিরের দিকে থতমতিয়ে তাকিয়ে রইল। রিমোট হাতে তুলে নিয়ে মুভি বদলে দিল তৌকির। তৌকিরের চোখ টিভির দিকে থাকলেও
হাত দিয়ে দৌরত্তিকে নিজের কাছে টেনে নিল। দৌরত্তির চোখ মার্বেলের মতন বড় বড় হয়ে গেল। গলায় ধুকপুক করছে কিছু একটা। তা অবশ্য তৌকিরের চোখ এড়ায়নি। তৌকির সামনে টেবিলে রাখা জগ থেকে পানি ঢেলে দিল, দৌরত্তিকে বাড়ি দিয়ে বলল, খেয়ে নিয়ে রুমে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। একের পর এক অবাক করে দেওয়ার ব্যাপার স্যাপার ঘটছে তার সঙ্গে। আপনি থেকে তুমি, অপ্রত্যাশিতভাবে কাছে টেনে নেওয়া। স্বামী কি তার পাগল হয়ে গেল নাকি? তৌকির আর দেরি না করে ঘরের দিকে চলে গেল। দৌরতিও তার পেছন পেছন যেতে শুরু করলো। ঘরে প্রবেশ করেই দেখল তৌকির ওয়াশরুমে চলে গেছে। তা দেখে দৌরতি খাটের পাশে আলগোছে বসল। নিজের ঘরে সবকিছু যেন তার হজম হচ্ছে না আজ। যা পাবে বলে কল্পনা করেনি তাই হয়তো হতে চলেছে তার সঙ্গে। সেই সব ভাবতে ভাবতেই তৌকির ওয়াশরুম থেকে মাথায় কোকড়ানো চুলে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেরিয়ে আসলো আর বলল, আমার জন্য কি রান্না করা হয়েছে? সকালে ব্যস্ত থাকায় কিছু খেয়ে যেতে পারিনি। কিছু রান্না করেছো? দৌড়তে তো কিছুই আর রান্না করেনি। তা মনে হতেই রান্নাঘর থেকে ছুটে বেরোতে যাবে, ঠিক তখনই তৌকির তার হাত টেনে ধরে এনে খাটের পাশে বসিয়ে দিয়ে বলল, আচ্ছা, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমার কিছু কথা ছিল তোমাকে বলার। দৌড়তি কৌতূহলী হয়ে তৌকিরের দিকে তাকিয়ে রইল। তৌকির আর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। সে বলতে শুরু করলো, আমার বোন জেসমিন তোমাকে দেখতে চাই। যদিও আমি মনে করি তোমার মতো বড় ঘরের মেয়ে ওই সস্তা হাসপাতালে নাও যেতে পারো। তবে আমার খুব করে অনুরোধ থাকবে, একবার যেন কাল আমার সঙ্গে যাও আমার বোনকে দেখতে। দৌড়তি ইশারা করে বলল, সে এমন করে কেন বলছে? তার বোন মানে তো দৌড়তির বোন, সে অবশ্যই দেখতে যাবে। তৌকির আর কিছুই বলল না। আবার আগের মতন মাথা নিচু করে নিজের জায়গায় শুয়ে পড়ল। দৌড়তি তাকে একবার ইশারা করে বলল। আপনি খাবার খাবেন না? তৌকির দৌড়তির মতো করেই হাতের ইশারা করে পাশে শুতে বলল। দৌড়তি গিয়ে তার পাশে শুয়ে পড়ল। এর মধ্যে কোলবালিশ রাখা ছিল। তৌকির কোলবালিশ সরিয়ে রেখে দৌড়তিকে আরো একবার কাছে টেনে নিল। আর মনে মনে তৌকির বলল, সবকিছুর একটা সমাপ্তি দরকার আছে। এখন নয় অভিনয়, কাল নয় সত্যি। এছাড়া উপায় নেই। আমি দেখছি না। আলফা খানম অনেক রাতে বাড়ি ফিরেছেন। এটা নতুন নয়। নিজের ঘরে চেয়ারে বসে জয়নাল শেখ চা খাচ্ছেন আর বই পড়ছেন। আলফা খানম ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে নিচ্ছেন। তা অবশ্য জয়নাল শেখ বেশ খেয়াল করেছেন। বয়স বাড়লেও নিজেকে বয়স্কদের থেকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখেন তিনি। নিজের আলাদা একটা ফ্যাশন আছে বলা যায়। হাতে পায়ে লোশন মেখে মাথায় চিরুনি করতে করতে বলল, বাহ জয়নাল, তুমি দেখি টাকা দিয়ে মেয়ের জামাই কিনে এনেছো। আজকাল ভালোই টাকা দিয়ে মেয়েকে সুখ কিনে দেওয়া হচ্ছে। বাবা হয়ে এমন কি করে পারলে তুমি? আমার মেয়েটাকে দেখভাল করিনি বলে দিনে কত কথাই না শুনিয়েছো, আর আজ মেয়ের মন নিয়ে খেলা করছো। দূরত্বে কিন্তু আর ছোট বাচ্চা নেই যে তুমি তাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে। জয়নাল শেখ চোখ মুখ কুঁচকে বলল, এইসব বিষয়ে তুমি জানলে কি করে? কে বলেছে তোমাকে? বাজে কথা বলবে না, বুঝলে? আর ওরা একে অপরকে ভালোবাসে বলেই আমি নিজ দায়িত্বে কাজী অফিসে ওদের নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছি। আলফা খানম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি পাগল তুমি? ছেলে মেয়ে সবার কাছে মিথ্যা বলা যায়, কিন্তু ঘরের বউয়ের কাছে মিথ্যা বলে একদিন ধরা পড়তে হবে। এটা তোমাকে কেউ বলেনি? শোনো জয়নাল, ব্যাংক থেকে টাকা তুলেছো, ব্যাংকের লোকেদের বলে আসতে তো পারতে। এতগুলো টাকার ব্যাপার লুকাতে তো আর পারলে না তুমি। জয়নাল শেখ ক্রুর দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওই টাকাগুলো আমার, তাই আমার প্রয়োজন পড়েনি আমি কাকে বলে খরচ করব। আর আমি আমার মেয়ের জন্য সব করতে পারি আলফা। আর তুমিও তো ছোট ওই টাকার পেছনে পেছনে। মনে রেখো একদিন ক্লান্ত হয়ে আমাদের কাছেই তোমাকে ফিরতে হবে। আরো মনে রেখো, টাকাই সব না কিন্তু। আলফা খানম জয়নাল শেখের মুখের দিকে তাকিয়ে বলল, আমি টাকা ঘরে তুলে আনছি, আর তুমি টাকা দিয়ে মেয়ের জন্য মিথ্যা সম্পর্ক গড়ে তুলেছ। মা হয়ে তার কখনো খারাপ চাইনি, কিন্তু হ্যাঁ, তার থেকে সবসময় দূরে থেকেছি। কখনো এমন কিছু হয়তো করিনি যাতে তাকে কষ্ট পেতে হয়। কষ্ট পাবে কেন? আমি তো কখনো তার কাছেই বসিনি। আর তুমি কি করলে? মেয়েটার সব থেকে আপন মানুষ হয়ে তাকে ডুবিয়ে দিলে। কখনো ভেবে দেখেছো দূরত্বে ভালোবাসার মানুষ পেল, মানুষটা তাকে ভালোবাসলো কিনা? এই ধরনের সম্পর্ক পাওয়ার থেকে না পাওয়াই ভালো আমার মুখ কাছে মনে হয়। যাই হোক,
আর এই ছেলেটাই বা কেমন? ছেলেটার বোন যখন বাঁচবে না, কেন এত টাকা খরচ করে সে বোকার মতো হাসপাতালে ফেলে রেখেছে? বিরক্তিকর, বোকা সব। জয়নাল শেখ এই কথা শুনে রাগী মুখে তাচ্ছিল্যর হাসি হেসে বলল, তুমি সম্পর্কেও রেখেছো নামে। তুমি নিজের স্বার্থে আমাকে বিয়ে করেছো আলফা। তুমি রক্তের টান মানে বুঝবে না। ও হ্যাঁ, তুমি বুঝবে কি করে? তোমার তো আপন কেউ হারায়নি আজ পর্যন্ত। তুমি কি বলতে চাইছো তৌকির জানে ওর বোন মারা যাবে, এরপরেও বেঁচে থাকা মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলবে? আমি বললাম না তুমি ভালোবাসা, মায়া, টান এগুলো কখনো ফিল করতে চাওনি। তবে আমারও ভরসা একটা জায়গায়, যে ছেলেটা তার বোনকে এত ভালোবাসতে পারে, না জানি আমার মেয়েটাকে কতই না ভালোবাসলে কি কি করবে। আমি বিশ্বাস করি একটা সময়ে আমার মেয়ে অনেক সুখী হবে। তাই বলছি, এসব নিয়ে আর কথা বলবে না। আর রইলো আমার টাকার কথা, ওগুলো আমার টাকা, মানে আমার মেয়ে জামাইয়ের টাকা। ওরা ইচ্ছে মতো খরচ করতে পারে, এতে আমার বিন্দু পরিমাণ আফসোস হবে না। আলফা খানম আর কিছু বলতে পারলেন না। দুজন দুজনকে কিছুক্ষণ দেখে নিল। সকালে ঘুম ভাঙার পর তৌকির আর দৌরতি একসঙ্গে নাস্তা করে নিল। যাওয়ার পথে তৌকির দৌরতিকে বলে যায় রেডি হয়ে থাকতে। বিকেলের দিকে তারা বেরিয়ে পড়বে জেসমিনকে দেখতে যেতে। বরাবরের মতোই আজও যে যার মতন ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়েছে। কিন্তু কাফেল দৌরতির খাবার টেবিলে সামনাসামনি বসে একে অপরকে চোখে চোখে ইশারা করছে কিছু বলার জন্য। দৌরতি তো তার বাবার ওপর আগে থেকে অভিমান জমিয়ে রেখেছে, তাই সে কাফেলকে বারবার ইশারা করছে সে এসব কথা বলতে পারবে না এখন। কাফেল তবুও তার পিছু ছাড়ল না। জয়নাল শেখ তাদের এমন অদ্ভুত আচরণ দেখে একবার বলেছিলেন, কিছু বলবে তোমরা? কেউ কোনো কিছুই বলতে পারেনি। সারাদিন এই করেই কেটে গেছে। কাফেল বেশ বিরক্ত হয় এবার দৌরত্বের ওপর। শেষমেশ হার মেনে নিয়ে ঘরে ফিরে। তারপর বন্ধুদের সঙ্গে বাইক রেসে বেরিয়ে পড়ে। তার খেয়ে দে কাজকাম নেই বললেই চলে। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, রাতে ফিরে আটগুডে কাজ করার জন্য বাবা জয়নাল শেখ কিছুটা অপছন্দের তালিকায় রেখেছে তাকে। ভালোবাসেও খুব আদরের মেয়ে দৌরতি। নয়তো সব ছেলেদের মধ্যে তো কিছু তো ঘাপলা আছে বা ছিল। এই তো ছোট ছেলের জন্য একবার পুলিশ স্টেশনে যেতে হয়েছিল। আর বড় ছেলে অন্যের মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে। আর কাফেল তো মাঝে মাঝে মদ মাদকে আসক্ত বলা চলে। রাতে ক্লাবেও কাটায় মাঝে মাঝে। অনেক রাত করে বাড়ি ফেরে সে। এত কিছু করেও কাফেলের লাভ হয় না। বাবা আর মেয়ের মন গলাতে পারে না, তার কাজও হাসিল হয় না। বিকেলে দৌরতি গোলাপি রঙের আঁচলে সিলভার কাজ করা শাড়ি পরে, হাতে চুড়ি, কপালে টিপ পরে বেশ সেজেগুজে রেডি হয়ে আছে। আর এটাও ভাবছে এদিকে তাকে খারাপ দেখাচ্ছে। সে কি বেশি সেজে ফেলেছে নাকি? কি আজব, সে কারো বিয়ে খেতে যাচ্ছে নাকি? ঘুরতেও তো যাচ্ছে না। এইসব ভেবে অস্থিরতা কাজ করছে তার মধ্যে। পায়চারিও করে বেশ কিছুক্ষণ ধরে। তবুও বুকের একপাশে ধুকপুক বেড়েই চলেছে তার। আবার ভাবছে পোশাক কি পরিবর্তন করা উচিত তার। তৌকির কি ভাববে? তার অসুস্থ বোনের জন্য তাকে তো নিয়ে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই তৌকির চলে আসে। আর ঘরে এসেই কোনো কথা না বলে দৌরত্বকে দ্রুত বলে ফেলে, কই হয়েছে তোমার? এবার আমরা যেতে পারি। বেশি সময় থাকা যাবে না। এই 3 ঘন্টার ছুটিতে আসলাম, আবার যেতে হবে রেস্টুরেন্টে। এই বলার সময় একবারও তৌকির দৌরতের দিকে তাকালো না বা দেখলো না বা খেয়াল করলো না। তা দেখে দৌরতি নিজেই তৌকিরের কাছে গিয়ে শার্ট গামছা ধরে ইশারা করে বলল তাকে এই পোশাকে একদম মানাচ্ছে না। আর একটু সময় কি সে দেরি করবে পোশাক চেঞ্জ করতো? তৌকির একবার দৌরতির দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল আর বলল, এই সাজ ঘরে মানায়, বাইরে না। এমন সাজ নিজের স্বামীর জন্য তুলে রাখা উচিত। তোমাদের বাড়ির কেউ হয়তো জানে না, মেয়েদের বাইরে বের হলে পর্দা করে বেরোতে হয়। যাই হোক, বোরখা আছে? এমন প্রশ্নে দৌরতি তৌকিরের হাত টেনে ধরে নিয়ে আলমারিতে রাখা অনেক রঙিন সব টপ আর বোরকা দেখালো, যেগুলোতে চাকচিক্য জরির কাজ করা। তৌকিরের এইসব ভালো লাগলো না। দৌরতি তার চোখ মুখ দেখেই বুঝতে পারল। তাই সে সাধারণ একটা টপ আর ওড়না দিয়ে হিজাব বেঁধে রেডি হলো। সে ইশারা করে তৌকিরকে বলল, আমার জামা কাপড়ের মূল্য বেশি হলেও দেখতে মোটেও ভালো নয়। তুমি কি তোমার কম রোজগারে একটা সস্তা বোরখা কিনে দেবে আমায়? আমি যত্ন করে রেখে দেব। তৌকির তার ইশারা না বোঝার ভান করে তাকে হাত ধরে টেনে নিয়ে গেল। দৌরতি বাড়ি থেকে আসার পথেই তৌকিরকে ইশারা করে একবার বলেছিল যে সে যেন প্রাইভেট কারে করে যায় বাড়ির গাড়িতে। কিন্তু তৌকির দৌরতির মুখের ওপর মানা করে দেয় আর বলে সে যদি তার সঙ্গে যায়
তো তার সাথে এসে সেখানেই নিয়ে যাবে, ঠিক যেখানেই চড়ে যেতে হবে তাকে। দৌড়তি আর কিছু বলে না। দৌড়তি তারপর থেকে পুরো রাস্তায় একদম চুপ হয়ে যায় এবং চুপচাপ কোনো কথা ছাড়াই চলে গেল সে। তারপর একটা রিক্সা করে সোজা হাসপাতালে চলে যায় তারা। জেসমিন যে কেবিনে ভর্তি আছে সেই কেবিন রুমে চলে যায় দুইজনই। দৌড়তি তার পিছু পিছু হাঁটতে থাকে। কেবিনে গিয়ে যা দেখে তা দেখার জন্য দুইজনই প্রস্তুত ছিল না। জেসমিনের মুখে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশেই দাঁড়িয়ে আছে সজীব, নিশ্চুপ হয়ে। সজীবের চোখ লাল হয়ে গেছে। তৌকিরের বুকের মধ্যে ধক করে উঠল যেন। সে আস্তে আস্তে জেসমিনের কাছে গিয়ে তার মুখ থেকে সাদা কাপড় সরিয়ে দিল। সজীব তৌকিরকে তার পেছন থেকে বলল, আজকে দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত তোকে অনেক ফোন করছি, ফোন বন্ধ দেখাচ্ছিল বারবার। জেসমিন দুপুর 12টার দিকে ইন্তেকাল করেছে। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। বলেই কান্নায় ভেঙে পড়ল সে। নিজেই দুই হাত দিয়ে মুখ ঢেকে নেয় সে। মেয়েটাকে যে বোনের মতন ভালোবেসেছিল সে। সে ভাবতেই পারছে না এত অল্প বয়সে দুনিয়া ছাড়বে সে। তৌকিরের চোখে নোনা পানিতে ভরে গেছে। সজীব যে এত কথা বলল সেই কথাগুলো যেন তার কান অব্দি পৌঁছালো না। সবকিছু থমকে দাঁড়িয়ে গেছে যেন তার কাছে। দরজায় দৌড়তি অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে কল্পনাও করতে পারেনি হঠাৎ করেই এত খারাপ সময়ের মুখোমুখি হতে হবে তাকে। দৌড়ত্তির কণ্ঠ থেকে আওয়াজ না আসলেও চোখ দিয়ে অনবরত টুপ টুপ করে পানি পড়ছে। একটু পর কিছু ডাক্তার এসে সজীবকে কি যেন বলল। সেই দিকে দৌড়ত্তি ও তৌকিরের মধ্যে কারোরই খেয়াল নেই। তৌকিরের কানে যেন কোনো প্রকার আওয়াজই যাচ্ছে না। একটা কথাই বারবার বাজতে শুরু করলো, জেসমিন ইন্তেকাল করেছে। ছোট বোনের হাত শক্ত করে ধরতেই গুটি কয়েক লোক এসে তাকে ধরে নিয়ে গেল। মনে হলো এই বুঝি পাখি উড়াল দিল আপন ঘরে। ধপাস করে নিচে বসে পড়ল তৌকির। শরীরের সব শক্তি যেন হারিয়ে গেছে তার। তা দেখে দৌড়তে ছুটে গেল তৌকিরের কাছে। সেও তার সঙ্গে নিচে বসে পড়ল। তৌকিরের পাশে তৌকিরকে শক্ত করে জড়িয়ে ধরল সে। তৌকির দৌড়তিকে আর সরিয়ে দিল না। দৌড়তিকে ধরেই সে গলা ছেড়ে কান্না করতে করতে বলল, আমি আমার বোনকে শত চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। আমার বোনের ভাগ্য খুব খারাপ, সে সবার কাছে বোঝা হয়ে থেকেই গেল। আমি তার শেষ কথাটুকুও রাখতে পারলাম না। দৌড়তিও নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকলো। তৌকিরকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে ওইদিকে সজীব জেসমিনের মৃত লাশের সঙ্গেই বেরিয়ে গেল। তাকে তো দাফনের ব্যবস্থা করতে হবে। তাদের মধ্যে কেউ এটা আশা করেনি যে জেসমিন তাদের রেখে এত তাড়াতাড়ি পরপারে পাড়ি জমাবে। দুপুর শেষে সন্ধ্যা নামতেই জানাজার ব্যবস্থা করা হলো। অনেক সময়ের পরও যখন কেউ বাড়িতে ফিরছিল না, ঠিক তখনই জয়নাল শেখ তৌকিরকে ফোন করে। আর সেই ফোন সজীব কানে ধরে সবকিছু খুলে বলাতেই কাফেল সহ জয়নাল শেখ চলে আসে এবং খাটিয়া ধরে। সজীব ও তৌকির সামনের খাটিয়া ধরে নিয়ে চলে যায়। পেছনে দুই বাপ ছেলে ছিল। কবর দেওয়ার পরে তারা বাড়িতে কোনো মতে ফিরে আসে। আল্লাহ কখন কাকে ডেকে নেবে এটা সঠিক সময় হয়তো কেউই জানে না। একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে, তাও আবার একা একা। বাড়িতে ফিরেই তৌকির দৌড়তিকে বলে দেয়। একদিনের জন্য যেন সে তাকে একা ছেড়ে দেয়। তারপর তৌকির ঘরে ঢুকেই নিজের সবকিছু জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে। তার সবকিছু দৌড়তি জানালার পাশে দাঁড়িয়ে দেখেছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তৌকির বাইরে যেতেই দেখলো সজীব রিক্সা নিয়ে বসে আছে। রিক্সায় দুজন চেপে কোথাও চলে যায়। জানালার মুখ থেকে ফিরতেই আলফা খানমকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। দৌড়তি ভুরু কুচকে মায়ের দিকে তাকিয়ে রইল। কেন সে এখানে হঠাৎ করে? কখনো তো তিনি ভাবতেনই না যে ওপরের ঘরে তার একটা বোবা মেয়ে বসবাস করে। আলফা খানম মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এমন করে মায়ের দিকে তাকিয়ে আছো যেন মা তোমার শত্রু। ব্যাপার কি বলো তো? দৌড়তি কিছু ইশারায় বলল না। খাঁচার পাখির কাছে গিয়ে ইতিকে কিছু দানা দিল খেতে। তা দেখে আলফা খানম নিজে থেকেই বলা শুরু করলো, তোমার গরিব স্বামী তো ঘর ছেড়ে চলে গেল। আমার ভয় করছে এই ভেবে যে তোমাকে বস্তুর মতো ব্যবহার করে ফেলে না রেখে চলে যায়। মা হয়তো তাই একটু বেশি চিন্তা করি তোমার জন্য। দৌড়তি এবার খুব বিরক্ত অনুভব করলো তার মায়ের কথা শুনে। আজ পর্যন্ত যে মা কখনো এসে তার মাথায় হাত বুলোয়নি, তুমি ঠিক আছো? আর আজ নাকি তার জন্য খুব চিন্তা করছে। খুব হাস্যকর লাগলো কথাটা তার কাছে। মায়ের কাছে গিয়ে ইশারায় বলল, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, এই দৌড়তি কখনো তার হাত ছাড়বে না। খুব শক্ত করে ধরবে তার হাত। আর কখনো কেউ তাদের আলাদা করবে না। কেবল তো শুরু হয়েছে, এটা তো এত তাড়াতাড়ি শেষ হবার নয়।
5-10টা নাতি নাতনি নিয়ে তাদের অবাক করে দেবে তারা। আলফা খানম মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বাঁকা হাসি হেসে চলে গেল। যাওয়ার পথে অবশ্য বলে গেল, এই রাস্তার ছেলেগুলো আবার রাস্তায় ফিরে যাবে, তাদের কাছে টাকাই সব। ওরা টাকার পেছনে ছুটে চলা মেশিন, তোমার মায়ের মতো। দেখবে তোমাকেও একদিন ফেলে রেখে পালিয়ে গেছে। এটা তোমার মায়ের গ্যারান্টি দাও কথা। আর হ্যাঁ, সবসময় যে বাবার কথা শুনেই চলতে হবে এমন কিন্তু না, মাঝে মধ্যে মায়ের কথাও শোনা উচিত। মা কিন্তু তোমার খারাপ চায় না দুরুত্তি। দৌড়তি মায়ের যাওয়ার পথে তাকিয়ে রইল। সে যেন মন থেকে বিশ্বাস করে তৌকির তার বিবাহিত স্বামী। এই কয়েকদিনে তার প্রতি বিন্দু পরিমাণ হলেও মায়া জন্মেছে। সে আরো বিশ্বাস করে একদিন দৌড়তি তৌকিরকে সবটুকু ভালোবাসা দিয়ে নিজের করে নেবে। একটু পর কাফেল ঘরে চলে আসে আর দৌড়তিকে বলে, তৌকির, কি যেন ওই ছেলেটা? তোর স্বামী? যাই হোক, ওর বন্ধুর বাড়িতে আছে, 2-3 দিনের মধ্যে চলে আসবে। আর হ্যাঁ, ছেলেটা তোকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলেছে। কথাগুলো বলে দৌড়তির কাছে গিয়ে দাঁড়ালো কাফিল। দেখলো বোনের চোখ লাল হয়ে আছে, চোখ ভর্তি জল জমে গেছে। তা দেখে কাফেল নিজের মতন করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবি দৌড়ু, আমার বুকে ব্যথা করছে, একটু ধর। দৌড়তি বুঝতে পারল কাফেল তার মনের কথা নকল করেই বলছে। তাই সে ভাইকে জাপটে ধরে কেঁদে দিল। কাফেল জানে মায়ের সঙ্গে কথা বললেই তার মন খারাপ হয়ে ওঠে। মা তার সঙ্গে মন খারাপ করে দেওয়ার মতোই কথা বলে চলে যায়। তার শক্ত বোন শুধু তার মায়ের কথা শুনে ভেঙে পড়ে। একটু পর কাফেলের বুক থেকে মাথা তুলে দৌড়তি ইশারা করে বলল, একটু আগে যে কথাগুলো বললি ওইগুলো কি আসলে সত্যি? আসলেই কি তৌকির এমনটা বলেছে? কাফেল শুধু হ্যাঁ বলল। এই 2-3 দিন ধরে কাফেল জয়নাল শেখকে অনেকবার বুঝিয়েছে, রাজি করানোর চেষ্টা করেছে তাকে যেন যেতে দেওয়া হয় কানাডায়। জয়নাল শেখ উল্টে তার পাসপোর্ট কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। আর এটাও বলে দিয়েছে ফালতু সবের জন্য তার কাছে কোনো টাকা পয়সা নেই। কাফেল তার বাবা জয়নাল শেখের ওপর বেশ বিরক্ত হয়, কিন্তু মুখের উপর কিছুই বলতে পারে না সে। হয়তো বললে ছোট ভাইয়ের মতন একেবারে ঘরছাড়া হতে হবে। দৌড়তেকেও কিছু বলতে পারে না সে। মেয়েটা মনমরা হয়ে ঘরের মধ্যে থাকে সবসময়, বাইরে কম বের হয়, কারো সঙ্গে ঠিক মতন কথা বলে না। তাই আর কাফেল এইসব নিয়ে বোনকে কিছু বলতে পারে না। যদিও কাফেলের খুব বিশ্বাস যে দৌড়তে পারবে বাবাকে রাজি করাতে, কিন্তু মেয়েটা নিজেকে ঘরবন্দি করে রেখে দিয়েছে। বাড়ির কাজের লোক প্রতিদিন 3 বেলা ঘরে গিয়ে খাবার দিয়ে আসে দৌড়তিকে, কিন্তু সবসময় খাবার প্লেটে পড়ে থাকে, যেমন খাবার ঠিক তেমনই। মন চাইলে খায়, নয়তো না। শরীরের দেখভাল করতেও যেন সে ভুলে গেছে। জানালা দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করেছে। সকালের মিষ্টি আলো সোজা এসে দৌড়তির চোখের উপর পড়ল। আজ দিয়ে 4 দিন হয়ে গেছে তৌকির আসেনি বাড়িতে। প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটের মতন দরজা তার জন্য খুলে রেখে দিয়ে তাকিয়ে থাকে কখন সে আসবে। এখন তো আশাও ছেড়ে দিয়েছে। মনে মনে অনেক কথা বুনে ফেলেছে সে। এই যেমন সে ভাবে ও মনে মনে বলে, তৌকির সাহেব, হয়তো আপনি জানেন না এই ঘরের 4টা দেয়াল আমার ছোটকালের সঙ্গী। আপনি চলে গেলে ভয় পাবো না। ভয় পাওয়া শব্দটা আমার জন্য মৃত। তবে নিজেকে খুব কঠিন করে একা করে ফেলবো, আবার ফিরে যাব বন্দি স্তরে। আপনাকে হারানোর ভয় আমি পাই না, তবে নিজেকে খুব একা আর দুর্বল মনে হয়। আমি সবার কাছে মনে হয় তামাশার পাত্রী হয়ে যাচ্ছি। এইসব ভাবতে ভাবতেই চোখের কোণে জল জমতে শুরু করলো তার। নিজের মনে মনে এমন হাজারো কথা বলতে থাকে সে। আজও জানালার পাশে চেয়ারে বসে বাইরের বকুল ফুলের গাছটার দিকে তাকিয়ে রইল, আর তার চিন্তায় মগ্ন হয়ে পড়ল সে। কিন্তু হঠাৎ করে বাইরে থেকে প্রচুর চেঁচামেচির আওয়াজ আসতেই দৌড়তি সেই দিকে ছুটল। ওপরের ঘর থেকে নিচে নেমে আসতেই দেখলো আলফা খানম ও তৌকির একে অপরের সঙ্গে রাগারাগি করছে। ভীষণ রকমের ঝামেলা সৃষ্টি হয়েছে। পাশেই দাঁড়িয়ে আছে বাবা জয়নাল শেখ। সবে সকাল 7টা বাজে তখন। আলফা খানম বেশ লজ্জাজনক কথা বলছে তৌকিরকে, এই যেমন, এটা কি বাপদাদার হোটেল রুম পেয়েছো? যখন ইচ্ছা আসবে আবার 2-3 দিনের জন্য হারিয়ে থাকবে। এইসব যত চোরেদের তো কোনো গ্যারান্টি নেই, কখন কি আবার চুরি করে নিয়ে যায় বাড়ি থেকে ভাগবে। প্রথমে তো বোনের নাম দিয়ে প্রচুর পরিমাণ অর্থ খরচ করিয়েছ, এখন বার নাটকীয় কথা শোনাচ্ছ রোজগার করে সব টাকা পরিশোধ করবে। তোমাদের মতো ছেলেদের খুব ভালো করে জানা আছে আমার। বাপদাদার আমলেও তো মনে হয় এত টাকা দেখনি চোখ দিয়ে। আবার লাভ দিয়ে করলে কি, বাড়ি মেয়েকে বিয়ে করে ফেলে। কত চালাক এই ছেলেটা। মনে মনে যে তোমাদের মতো ছেলেরা কত ফোন দিয়াটে তা আমি খুব ভালো করে জানি। কথাগুলো শুনে তৌকিরের মাথা নিচু হয়ে গেল। সে বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে এই মহিলা তাকে একের পর এক অপমান করে চলেছে।
কিন্তু তার কাছে এই কথাগুলো শোনা ছাড়া আর কোনো উপায় নেই। সত্যিই তো, সে কি বেইমানি করে ফেললো না? নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আরো একটা মেয়ের জীবন নষ্ট করে দিল সে। আর সে কখনো ভেবেই দেখলো না আদৌ মেয়েটাকে কি তার অন্তরে স্থান দিতে পেরেছে কিনা। এগুলো ভাবতেই তার মুখের শব্দগুলো হারাতে শুরু করলো। শান্ত কণ্ঠে মাথা নিচু করে বলল, আমাকে মাফ করবেন, কিন্তু আমার এসবের কিছু লোভ নেই। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর রইল টাকা, হয়তো সব টাকা একবারে দেওয়া আমার দ্বারা সম্ভব নয়, তবে আস্তে আস্তে দিয়ে দিব। আমাকে একটু সময় দিবেন। দৌরতি মায়ের সামনে দাঁড়াতেই আলফা খানম চুপ হয়ে গেলেন। দৌরতি তৌকিরের মাথা উঁচু করে তুলে তার মায়ের দিকে তাকিয়ে ইশারায় বলল, এই বাড়িটা আমারও, এখানে আমার সমান অধিকার আছে, তবুও আমি আমার স্বামীর সঙ্গে এই বাড়ি ছাড়তে চাই। রাস্তায় বাস করা মানুষের সঙ্গে থাকা যায়, কিন্তু কোনো অহংকারী মানুষের মধ্যে এবং তাদের সঙ্গে নয়। ওইদিকে জয়নাল শেখ বারবার তাদের ঝগড়ার মধ্যে সতর্ক করার পরও যখন আলফা খানম একের পর এক অপমান করছে তৌকিরকে, ঠিক তখনই কান বরাবর একটা থাপ্পড় মারলেন তিনি। থাপ্পড় গালে পড়ার সঙ্গে সঙ্গেই সবকিছুর জন্য কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইল। জয়নাল শেখ খুব বিরক্ত হয়ে পড়েছেন। তার চেহারা দেখলেই খুব ভালো করে বোঝা যায় তিনি ক্লান্ত হয়ে গেছেন আর নিজেকে সামলাতে পারলেন না। ছাড়াছাড়ি ফিরে আসা, আলাদা হওয়া, ভিড়ে মিশে অনেক কিছু সহ্য করলেও আজ কিছুই সহ্য করতে পারলেন না তিনি। তৌকিরের মুখের দিকে তাকিয়ে বললেন, দেখো ছেলে, নিজে এবং বউকে সুখে রাখতে চাইলে তোমাকে এই বাড়ি ছাড়তে হবে। বাড়িতে অর্থের সুখ থাকলেও মনের সুখ কখনো খুঁজে পাবে না তুমি। তাই বলছি চলে যাও। আর হ্যাঁ, অবশ্যই নিজের বউকে সঙ্গে করে নিয়ে যাবে। সে কিন্তু এই বাড়ির মেয়ে আর নয়। যেই দিন তাকে কবুল বলেছ সেই দিন থেকে ও তোমার হয়ে গেছে। তাই আমি বাবা হিসেবে তার কাছে পর। আমার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। যদি কোনো সম্পর্ক থেকে থাকে তা হলো দৌরতি শেখ থেকে দৌরতি মেহেদ হয়ে গেছে। তৌকির আহমেদের বিবাহিত স্ত্রী দৌরতি মেহেদ। বাকি কথা বলার মতো পরিস্থিতিতে আমি নেই বাবা। খুব ভালো হবে এখনই যদি কিছু চিন্তা করো তুমি। তৌকির বেশ কিছুক্ষণ দম নিয়ে দৌরতির দিকে তাকালো। দৌরতি তার পাশে গিয়ে শক্ত করে হাত ধরে নিল। তা দেখে আলফা খানম বুঝে গেলেন তার মেয়ে এই ছেলেটার সঙ্গে বাড়ি ছাড়তে চাইছে। নিজের রাগ সামলাতে না পেরে জোর করে তৌকিরের হাতের মুঠো থেকে দৌরতির হাত ছাড়িয়ে নিয়ে যাওয়ার পথে জয়নাল শেখ আবারও পথ আটকে দাঁড় করালেন আর বললেন, মাথা খারাপ হয়ে গেছে আলফা। দৌরতিকে ছেড়ে দাও। সে ওই ছেলেটার সঙ্গেই যাবে বাড়ি থেকে। তুমিই তো চাইতে না যে ছেলেটা থাকুক। ঠিক তখনই আলফা খানমের চোখে মুখে কিছু একটা হারানোর ভয় জেগে বসলো যেন। তৌকিরের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, দেখো, ছেলে যত ইচ্ছে এই বাড়ির টাকা পয়সা শেষ করো, আর কখনো কোনোদিন কিছু বলবো না আমি, কিন্তু আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরানোর কথা মাথায় এনো না, ঠিক আছে? কথা শেষ করতেই একটা পাগলাটে হাসি দিয়ে বসলো। তারপর দৌরতের কাছে গিয়ে তার চোখ মুখে হাত দিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আমি এবার থেকে আর তোমাকে ঘরে বন্দি করে রাখবো না মা, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। তৌকির আর দৌরতি একে অপরের মুখোমুখি তাকিয়ে রইল কিছুক্ষণ। আর কি বলল আলফা খানম, আর তা তাদের কান পর্যন্ত গেল না। তৌকির আলফা খানমের চোখের সামনে দৌরতির হাত শক্ত করে ধরে নিয়ে চলে গেল দরজার দিকে। পেছন থেকে আলফা খানম ছুটতে যাবে তাদের ধরতে, কিন্তু জয়নাল শেখের হাতের মুঠোয় তার হাত বেঁধে পড়েছে। আচ্ছা আব্বু, তারপর তুমি আর মা নানু বাড়িতে যাওনি? ছোট 7 বছরের ছেলে তৌহিদের মুখে এইসব কথা শুনে অতীত থেকে বর্তমানে চোখ ভাসমান হলো তৌকিরের। তৌকির তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর যাওয়া হয়নি, তবে একদিন তোমার মেজো মামা কাফেলের সঙ্গে রাস্তায় আমার দেখা হয়েছিল। আর হ্যাঁ, আমার ভালো করেই ঠিক মনে আছে, যানবাহন চলিত রাস্তার একপাশে আমি বসে লোহা পেটাচ্ছিলাম। তোমার আম্মুকে যখন তার বাবার বাড়ি থেকে এনেছিলাম, তখনই আমার রেস্টুরেন্টের কাজটা চলে যায়। তোমার সজীব চাচ্চু তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আমাদের থাকতে দিয়েছিল। তারপর কামারের কাজটাকেই বেছে নিতে হয়েছিল আমায়। কয়েকশো মানুষের ভিড়ে লোহা পিটিয়ে লোহাকে যন্ত্রে রূপান্তরিত করাই আমার কাজ হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় তোমার মামা সেদিন আমাকে দেখতে পেয়ে কাছে ছুটে এসেই বলেছিল, আমার বোন কেমন আছে? কথাটা শুনে আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে রইলাম। আগের মতো তার চোখে মুখে কোনো ইগো বা তাচ্ছিল্যের কিছুই আমার চোখে পড়েনি। আমার তখন কপাল ও চুল থেকে চুয়ে চুয়ে ঘাম পড়ছিল। আমি পেছনে পাইকর গাছের নিচে থেকে ছোট একটা টুল টেনে
তোমার মামাকে বসতে দিয়েছিলাম। সে কোনো কিছু না বলেই নির্দ্বিধায় সেখানে বসে পড়েছিল। তার হাতে ছিল চকচকে জরির কাজ করা একটা বিয়ে বা রিসেপশনের কার্ড। সেটা হাতে না পাওয়া অবধি বোঝার উপায় ছিল না এটা কিসের। আমার পাশাপাশি বসেই আমার দিকে তাকিয়ে। সেই সময় দোকানে কাজ করত তোমার বয়সের এক বাচ্চা, নাম তার বাবলু। আমি বাবলুকে চিৎকার করে ডেকে দিয়ে বললাম, 2 কাপ চা নিয়ে আয়। ছেলেটার পরনে খয়েরি গেঞ্জি ও শর্ট প্যান্ট ছিল। ভাবনার বিষয় হলো, প্যান্টের তলা প্রায় সময় দেখতাম ছেঁড়া থাকতো। ভালো একটা প্যান্ট পরতে বললে বলতো, কি যেন কন ভাই, কামের সময় নাকি নতুন কাপড় পরে ঘুরবো? ধুর। বলেই পাগলাটে হাসি মুখে তার থাকতো। সেই দিনও ব্যতিক্রম ছিল না। বাবলুকে চা নিয়ে আসতে বলেই আমি তোমার মামার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, রাস্তার খোলা চা কি চলবে? কি যে বলেন, আমি কখন বললাম যে 5 স্টার হোটেলের চা লাগবে? তারপর আবারও বলল, কই, আমার বোনের কথা তো কিছু জানালেন না। আমি সেই দিন সেই সময় তার দিকে তাকিয়ে বললাম, সকালে ঘুম থেকে উঠে আসার সময় ভালো দেখে রেখে এসেছি। এখন তো আর আমি বাড়িতে নেই, তাই বলতে পারছি না। তবে হ্যাঁ, আর একটু অপেক্ষা করলে তোমার বোন আমার জন্য ভাত সাজিয়ে নিয়ে আসবে। যদিও প্রতিদিন আসে না। বাবলু গিয়ে বাড়ি থেকে আনে, দুপুরে খাবার নিয়ে আসে প্রতিদিন। কিন্তু আজকে বাবলুর তার নানিকে নিয়ে সরকারি হাসপাতালে যাবে। সেই সময় কথা শেষ করে তোমার মামার দিকে তাকিয়ে রইলাম। কিছু বলতে চেয়েও যেন বলতে পারছিল না সে। একটু সময় নিয়ে আমার সামনে নিজের হাতে ধরে থাকা সেই কার্ড বাড়িয়ে দিয়ে বলল, আর 1 সপ্তাহ পর আমার বিয়ে মাইজার সঙ্গে। আপনার কথা অনুযায়ী সেই দিন তার সামনে ভিডিও কলে আমি সব কিছু বলেছি। এই যে, সে যদি আমাকে সত্যিই ভালোবাসে থাকে, তাহলে সে আমাকে বিয়ে করে যেন আমার সঙ্গেই আমার বাড়িতেই থাকে। আমি ছেলে হয়ে কখনোই বাবা আর মাকে ছেড়ে যেতে পারবো না, বাকি সব ভাইদের মতো করে। সত্যি ভালোবাসলে সে যেন চলে আসে আমার কাছে। আমরা বিয়ে করে একটা সংসার গড়ব। সে মেনে নিয়েছে, সে সব কিছু মেনে নিয়ে এই বিয়েতে রাজি হয়েছে ভাই। আমার খুব ইচ্ছা আপনি আর বোন আমাদের বাড়িতে আর একবারের জন্য ফিরে চলুন। খুব সম্মান ও প্রতিহত দিয়ে কথাগুলো বলেছিল সেই দিন কাফেল। তবে আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি তখন বললাম, এই কার্ড আমাকে না দিয়ে যেন দৌড়তিকে দেওয়া হয়। সে যা বলবে তাই হবে। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা পালন হয়। কেউ কারো সঙ্গে কোনো একটা কারণে কথা বলতে পারছে না যেন। কাফেল বসে থাকে তখনও। এর কারণ বোনের সঙ্গে দেখা করে বাড়ি ফিরবে সে। তৌকির একটু পর আবার লোহা পেটাতে শুরু করলো। খানিক সময় পরই তৌকির তার দিকে তাকিয়ে আগের চিন্তায় ডুব মারল। এই তো সেই দিনের কথা, যখন তৌকির আর দৌরতি একে অপরের হাত ধরে বাড়ি থেকে বেরোতেই দরজায় তার সামনে পড়ে যায় তারা দুজন। তার বোনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কাফেল এই প্রশ্ন করায় তৌকির বলেছিল, যেটা আমার আগে করার দরকার ছিল আজকে করছি সেটা। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেদের আলাদা একটা সংসার গড়তে যাচ্ছি। যাওয়ার পথে তৌকির কাফেলের দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আপনারও কিন্তু উচিত সঠিক ভালোবাসা খুঁজে নেওয়া। আপনি যদি মনে করে থাকেন আপনার ভালোবাসা পেতে হলে ভালোবাসার কাছে যেতে হবে, তাহলে ভুল ভাবছেন। ভালোবাসা নিজ ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে। তাই বলছি, অন্যের জন্য জন্মদাতা মা বাবাকে ছাড়ার কথা কল্পনা করাও ভুল। মেয়েটা সত্যি যদি আপনাকে ভালোবেসে থাকে, তাহলে সে নিজ ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। এত বাহানা কখনো সে করবে না। আমি আসি। কথাগুলো বলার মাধ্যমে বুঝতে পারল সেই দিন দুই ভাই বোন কথা বলার সময় তৌকির আগে সবকিছু শুনে ফেলেছিল। তবে কেন জানি তার কথা কাফেলের খুব মনে ধরে গিয়েছিল। তৌকিরের কথা অনুযায়ী কাফেল নিজেই সে মেয়েটাকে আসতে বলে। সে যেতে পারবে না তার কাছে। নিজে সবকিছু ছেড়ে এটা তার কাজ নয়। এরপর কাফেল বাড়িতে প্রবেশ করতেই সব ঘটনা জানতে পারে। তবে তার মধ্যে রাগ কাজ করে না। কেন জানি খুশিও হতে পারল না সে। তবে মনে হতে লাগলো সবকিছুই ঠিক আছে। কাফেল বাড়িতে ঢুকেই আলফা খানমকে অসুস্থ অবস্থায় পায় সে। অনেক সময় ভাবনা থেকে বেরিয়ে এলো কাফেল। একটু পর খেয়াল করলো রাস্তার অপর প্রান্তে একটা কালো বোরকা পরা মেয়ে
হাতে খাবারের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। চেহারা ও শরীরের কোনো চিহ্ন বোঝার উপায় নেই মেয়েটার। পরনে বোরকা যে বেশ দামি টাকার হবে তাও নয়, কিন্তু খাবারের বাটি নিয়ে এসে সামনে রেখে ইশারা করতেই কাফেলকে কিছু বলল দৌড়তি। কাফেল তা দেখে আহ করে তাকিয়ে রইল। প্রায় ৮ মাস পর নিজের বোনকে এমন দেখে সে সত্যি অবাক হয়েছে। সে অনেক সুখে আছে তা বোঝার উপায় যথেষ্ট বুঝতে পারছে ও দেখেছে সে। তার মধ্যে হঠাৎ করে তৌকির বলল, আপনার বোন আপনাকে সালাম করেছেন। কাফেল চোখ নামিয়ে সালামের উত্তর দিল। একইভাবে তাকেও কার্ড দিল, কিন্তু দৌড়তে ইশারায় না করে দিল সে আর কখনো ওই বাড়িতে যাবে না, যে বাড়িতে তার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা হয়। কাফেল বুঝতে পারে, মাথা নিচু করে শেষবারের মতন সেই দিন দৌড়ুত্তিকে বলেছিল যে, আচ্ছা, তোকে আমার বিয়েতে আসতে হবে না, শেষ একবারের জন্য মাকে দেখতে আসিস। মা এখন প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। মা তোমাদের কথা প্রায় বলে, যদি আসো তো খুব ভালো লাগবে। এই কথা শুনে সেই দিন দৌড়ুত্তি তৌকিরের দিকে তাকিয়ে রইল। তৌকির একটা প্রশ্ন করল, কি করে এমন হলো? তোমরা বাড়ি ছাড়ার পরেই এমন হয়েছে, তবে এটা মায়ের আগে থেকেই দেখা দিয়েছিল। সেটাকে তার কাজের জন্য নিজেই ভ্রুক্ষেপ করেননি তিনি। তৌকির তার ছেলেকে বলল, সেই দিন আমরা তোমার নানির সঙ্গে দেখা করতে যাই। দেখা করার কিছুদিন পর শুনতে পেলাম তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তৌহিদ বাবার দিকে তাকিয়ে বলল, এরপর আর কখনো যাওয়া হয়নি নানি বাড়িতে। না, আর যাওয়া হয়নি। জানাজার সময় একবার। তৌকির তার ছেলেকে সব কথা বলে তার ছেলে তৌহিদের কপালে চুমু দিয়ে আবার কিছু কথা বলল। শোনো বাবা, একটা কথা বলি। তোমার জীবনে এমন অনেক মানুষ আসবে, তবে তুমি শক্ত হয়ে সামনে দাঁড়াবে। কোনো কিছুতেই থেমে যাবে না তুমি। দুনিয়া ও জীবন পরীক্ষাশালা, এখান থেকে অনেক কিছুই শেখা যায়। এই যেমন তোমার জীবনে অনেক মানুষের আগমন হবে, কেউ ঠকাবে, কেউ শেখাবে, কেউ বা মায়ায় ফেলে চলে যাবে, কেউ তোমার বিশ্বাস অর্জন করবে, আর সব সময়ের জন্য তোমার মায়ের মতো পাশে থাকবে। কথাগুলো শেষ হতেই পেছন থেকে দৌড়তেই ছোট্ট বাচ্চা ছেলে তৌহিদের কান চেপে ধরে ইশারাই বলল। পড়ার টেবিল ছেড়ে পালিয়ে এসেছো কেন? তৌহিদ মায়ের কাছ থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘরে চলে গেল। তারপর দৌড়ত্তি তৌকিরের কাছে বসে ইশারায় বলল। আজকে কি খাবে? দৌড়ত্তির হাত শক্ত করে ধরে কাছে টেনে নিয়ে তৌকির বলল। যা তুমি খাওয়াবে আজকে। আর শোনো, কিছু কথা বলি। আমার এই জীবনে আবার শুরু হলে তুমি কিন্তু শেষও তুমি বাকুম্বতী। তোমার কি মনে হয় না ইতিকে ছেড়ে দেওয়া উচিত? দৌড়ত্তি তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বাইরের বারান্দায় দৌড়ে গিয়ে পাখির খাঁচা নিয়ে চলে আসলো তার কাছে। এরপর আগে সবকিছু মনে করে জানালার পাশে গিয়ে ছেড়ে দিল ইতিকে। উড়াল দিল পাখি খোলা আকাশে আপন তরে। তৌকির তার কাছে গিয়ে দৌড়ত্তির কপালে একটা চুমু দিয়ে বলল। তুমি কথা বলতে পারো না দৌড়তি, কিন্তু তুমি তো চোখে হাজার খানিক শব্দ বুনন করো। তুমি মনে মনে ব্যাকুলতা সৃষ্টি করো। তুমি আমার বাকুম্বতী, তা কি জানো? শোনো দৌড়তি, দ্বিতীয়বার যদি নতুনভাবে জীবন শুরু করে নিতে পারতাম, সেই জীবনেও তুমি হতে আমার প্রথম স্ত্রী। আমার ভেঙে পড়া ভরসাহীন জীবনে তুমি ছিলে শিশির কণা। আমার সব নেগেটিভ চিন্তাকে তুমি শেষ করে আমার অন্তরে জায়গা করে ফেলেছ। আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আর তোমার হাতটা ছাড়তে পারবো না। তুমি ছিলে আমার প্রতিটি কাজে। কখনো এটা বলনি যে এই কাজের জন্য তোমাকে লজ্জায় পড়তে হতে পারে। আজ আমি অনেক বড় বুটিক্সের দোকানের মালিক, শুধু তোমার আর আমাদের সন্তানের জন্য। তুমি আমার বেরঙিন ঘরকে যখন প্রথমবার এসেই পাকা গিন্নির মতো গুছিয়ে দিয়েছিলে, আর আমি কাজ হারিয়ে ক্ষুধার্ত পেটে ঘরে ঢুকেছিলাম, তখনই মনে হয়েছিল এই দুনিয়ায় মধুর সম্পর্ক ছিল পবিত্র স্বামী স্ত্রীর সম্পর্ক। নিজ হাতে যখন তুমি পানি এগিয়ে দাও, তখন নিজের কষ্টকে কিছুই মনে হয় না আমার। আমি বুঝেছি, ভুল যখন আসে তারা আসে মানুষ চেনাতে, আর কিছু মানুষ আসে সঠিক হয়ে ভুল থেকে ফুলকে চেনাতে। সমাপ্ত।